শুভ সকাল। আর এই শুভ সকালে আমরা নতমস্তকে স্বীকার করি, যতটা দিন চলে যাচ্ছে আমরা তার থেকে বেশি অভিভূত হয়ে পড়ছি। কারণ আমাদের শুরু হয়েছে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, গতকাল এডুকেশন পরীক্ষা হয়ে গেছে। আর শেষের কবিতা সুন্দরবন ইউটিউব পরিবারের পক্ষ থেকে যে সাজেশনটি প্রকাশ করা হয়েছিল, ওভার 100% কমন পেয়েছে ছাত্রছাত্রীরা। তা জেনে আমরা সত্যিকারে গর্বিত, আনন্দিত এবং আপ্লুত। তো আজকে আমরা আমাদের ক্লাসে অর্থাৎ শেষের কবিতা পাঠকেন্দ্রে আমরা আলোচনা করব একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির অন্তর্গত বাংলা মেজরের সাহিত্যের ইতিহাসে পত্র সাহিত্য। আর এই আলোচনায় আমরা তিনটি টপিকস আমরা রাখব। পত্র সাহিত্য কাকে বলে, পত্র সাহিত্যের বৈশিষ্ট্য কি, একটি সার্থক পত্র সাহিত্যের আলোচনা করো, এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। সেই আলোচ্য বিষয়ের মধ্যে আমরা সরাসরি প্রবেশ করব। আজকের ক্লাসে যারা দূরগত আছে এবং যারা আমার কাছে, প্রত্যেকের কাছে আমাদের স্বনির্বন্ধন অনুরোধ, আমাদের এই যে ক্লাসটা আজকে শুরু করছি, এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো, তা আমার মনে হয় অন্য কিছু তোমাদের প্রয়োজন হবে না। আর তার থেকে মজার বিষয়, আমাদের আরেকটি ওয়েবসাইট আছে শেষেরকবিতাblog.com, সেখানে গিয়ে তোমরা ভিজিট করে এই সংক্রান্ত নোটগুলো তোমরা সংগ্রহ করতে পারো। একদম অত্যাধুনিক। আমরা কোনো নোট 1 বছরের বেশি ব্যবহার করি না। এটা হচ্ছে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শেষের কবিতা পাঠকেন্দ্রের একটি অন্যতম বৈশিষ্ট্য। আর সেই বৈশিষ্ট্যকে সামনে রেখে আমরা প্রথমে আলোচনা করছি পত্র সাহিত্য। এই পত্র সাহিত্য কি, এটা বলার আগে তোমরা এইভাবে ঠিক পরীক্ষার খাতায় বা নোটটা তৈরি করবে। আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে পত্র সাহিত্য হলো সেই সাহিত্য যে সাহিত্যের মধ্যে দিয়ে লেখকের বা পত্র লেখকের ব্যক্তিগত অনুভূতি, স্পর্শ, আবেগ প্রভৃতি প্রকাশ পায়। অর্থাৎ এখানে পত্র লেখকের সাথে পাঠকের একটা নিবিড় সংযোগ স্থাপিত হয়। আর সেই পত্র পাঠ করলে আমাদের মনে হবে যেন পত্র লেখক আমাদের সামনেই বসে সরাসরি তিনি কথা বলছেন। এটাই হলো আমাদের পত্র সাহিত্য। আর এই পত্র সাহিত্যের মধ্যে আমাদের কিছু ব্যক্তিগত ভাব, অনুভূতি, স্মৃতিকথা যা প্রত্যক্ষ আমরা করেছি, সেগুলি সরাসরি পত্র প্রেরকের কাছে বা পত্র তিনি প্রাপ্তি পাবেন তার কাছে তুলে ধরা হয় এই পত্র সাহিত্যের মধ্যে দিয়ে। শুধু এই তথ্যটা সব নয়, এই পত্র সাহিত্যের মধ্যে নানান রকম তথ্য আদান প্রদান হয়। আর এই আদান প্রদানের মধ্য দিয়ে যিনি পত্র পাচ্ছেন, পত্র প্রাপক, তিনি পত্র লেখকের বর্তমান পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক সৌন্দর্য বা অন্যান্য সব কিছু তিনি প্রত্যক্ষ করতে পারেন। অর্থাৎ সেই পত্রের মধ্যে দিয়ে পত্র লেখক পত্র প্রেরকের কাছে, প্রাপকের কাছে তিনি এই তথ্য তুলে ধরেন। আর এই প্রেক্ষিতে, এই আলোচনার ভিত্তিতে আমরা পত্র সাহিত্যের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। আর সেই বৈশিষ্ট্যগুলি আজকে আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব। কারণ দ্বিতীয় পর্যায়ে আমাদের আলোচ্য বিষয় ছিল পত্র সাহিত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন চতুর্থ সেমিস্টার বাংলা মেজর ছাত্রছাত্রীদের জন্য কিন্তু। আর সেই কারণেই আমাদের এই ভিডিওটি আমরা তৈরি করছি। তা পত্র সাহিত্যের প্রথম বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত আবেগ ও অনুভূতি প্রকাশ পায় পত্রের মধ্যে। পত্র সাহিত্যের মূল বৈশিষ্ট্য হলো এর ব্যক্তিগত স্পর্শ, যেখানে লেখক তার মনের ভাব, আনন্দ, দুঃখ, হতাশা, ভালোবাসা প্রভৃতি বিষয়গুলি তিনি সরাসরি পত্র প্রাপকের কাছে তুলে ধরেন বা প্রদান করে থাকেন। 2 নম্বর বৈশিষ্ট্য, পত্র সাহিত্যের মধ্যে থাকে স্বতঃস্ফূর্ততা।
আমরা জানি আমাদের মনের মধ্যে যদি স্বতঃস্ফূর্ততা যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে যে কথা, গোপন কথা, সেই কথা কিন্তু আমরা কারোর কাছে তুলে ধরতে পারি না। তাই পত্র সাহিত্য হলো এমন একটি সাহিত্য, যে সাহিত্যের মধ্যে পত্র লেখকের একটা স্বতঃস্ফূর্ততা ভাব, অনুভূতি, স্পর্শ থাকে, যেখানে তার মনের কথাগুলি অতি সহজভাবে, অতি সাবলীলভাবে তিনি পত্র প্রাপকের কাছে তুলে ধরেন। পত্র সাহিত্যের তৃতীয় বৈশিষ্ট্য হল ঐতিহাসিক ও সামাজিক দলিল। অর্থাৎ পত্র সাহিত্যকে আমরা একটি ঐতিহাসিক সামাজিক দলিল হিসেবে চিহ্নিত করি। এখন প্রশ্ন হলো, কেন ঐতিহাসিক এবং সামাজিক দলিল হিসেবে চিহ্নিত করি? কারণ অনেক সময় আমরা দেখি পত্র সাহিত্যের মধ্যে দিয়ে সমসাময়িক যুগের বিভিন্ন ঘটনাবলী, সে সামাজিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, বা অন্যান্য নানান কিছু ঘটনা ঘটতে পারে। এই সকল ঘটনাগুলি পত্র সাহিত্যের মধ্যে থাকে। অর্থাৎ পত্রের মধ্যে দিয়ে, চিঠিপত্রের মধ্যে দিয়ে সেই সকল ঘটনা অতি আপনজনকে, আত্মীয়কে কিন্তু আমরা তুলে ধরি। যদিও এই বর্তমান ডিজিটাল যুগে আমরা কিন্তু এই যে পত্র সাহিত্যের কথা আমরা আলোচনা করছি না, সেই পত্র সাহিত্য কিন্তু অবলুপ্ত প্রায়। এখন বলা যেতে পারে এই যে পত্র সাহিত্য অর্থাৎ চিঠিপত্র আদান প্রদান হয় না বললেই চলে। এই ডিজিটাল যুগ আমাদের কিন্তু এই সাহিত্যটিকে নষ্ট করার পথে আমাদেরকে টেনে নিয়ে গেছে। আসলে এই পত্র সাহিত্যের মধ্যে দিয়ে আমাদের রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, সামাজিক প্রথা, রীতিনীতি, ঐতিহাসিক ঘটনা ইত্যাদি তুলে ধরা হয়। পত্র সাহিত্যের চতুর্থ বৈশিষ্ট্য শিল্পবোধ অর্থাৎ শিল্প কথা। যদিও পত্র সাহিত্য ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম আমরা জানি, কারণ একটা পত্র কিন্তু একজনকে পাঠানো যায়, সেই কারণে বলা হয়েছে পত্র সাহিত্য একটি ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম মাত্র। তবে এর ভাষা এত শিল্পসম্মত, এত সহজ, এত সাবলীল, যা এই সাহিত্যকে একটি সাহিত্য হিসাবে মর্যাদা দেওয়া হয়। পত্র সাহিত্যের পঞ্চম বৈশিষ্ট্য পাঠকের সাথে সরাসরি সংযোগ স্থাপন। আমরা পত্র সাহিত্য কাকে বলে সেই আলোচনায় কিন্তু আমরা বলেছিলাম, এই পত্র সাহিত্যের মধ্যে দিয়ে অর্থাৎ পত্রের মধ্যে দিয়ে, চিঠিপত্রের মধ্যে দিয়ে আমরা পাঠকের সাথে সরাসরি যোগাযোগ করি। আর সেই যোগাযোগের মাধ্যম হলো এই চিঠি বা পত্র। সবচেয়ে মজার ব্যাপার, বেশ কিছু চিঠি থাকে যে চিঠিগুলো পড়লে আমাদের মনে হয় যেন যিনি পত্র প্রেরক, যিনি পত্র লিখেছেন, যেন আমার সামনে বসে তিনি আমারই সঙ্গে অকপটে, নিশ্চিন্তে, নিভৃতে মনের কথাগুলি মন খুলে তিনি বলছেন। যার ফলে এই পত্র সাহিত্য মানুষের মনের অন্দরে একটা মনস্পর্শী, সুন্দর, মধুময়, সুমিষ্ট একটা সাহিত্য গড়ে ওঠে, যেখানে নিভৃতে এই পত্র পড়তে কিন্তু আমাদের অনেকেই ভালো লাগে। এবার আমাদের আজকের আলোচ্য বিষয় তৃতীয় স্তর। সেই তৃতীয় স্তরে যাওয়ার আগে অর্থাৎ পত্র সাহিত্য আলোচনা, অর্থাৎ একটা সার্থক পত্র সাহিত্যের আলোচনা, তৃতীয় স্তর আমার 3 নম্বর প্রশ্ন ছিল। সেই প্রশ্নটি আলোচনা করার আগে আমরা গতকাল বেশ কিছু ছাত্রছাত্রীর কমেন্টসে আমরা দেখেছি যে তারা এমনভাবে তারা এই পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পরেই হল থেকে বেরিয়ে কিন্তু তারা আমাকে কমেন্টস করেছে কিংবা আমাকে ফোন করে জানিয়েছে যে তাদের পরীক্ষা সত্যিকারেই ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তারা অভিভূত, কারণ আমরা যেভাবে যে প্রশ্ন যেখানে দিয়েছি, আমাদের সোশ্যাল মিডিয়া প্রকাশ আছে, আপনারা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই।
যে প্রশ্ন যে তাকে দিয়েছি সেই প্রশ্নগুলো সেইভাবে সেখানেই এসেছে অকপটে, যেখানে যে প্রশ্ন থেকে ছাত্রছাত্রীরা কিন্তু মন্তব্য করছে যে আমরা যেন পরীক্ষা হলে শেষের কথা সুন্দরবনের দেওয়া পত্র এই যে এটা প্রশ্নপত্রটা আমরা হাতে পেয়েছি, এটা কিন্তু আমাদের অভিজ্ঞতার একটা চরম ফসল। এবার আমরা আলোচনা করব একটি সার্থক পত্র সাহিত্য। আর সেই আলোচনা প্রথমেই আমরা বলি, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমরা কোনো কিছু করতে পারি না, করা সম্ভব নয়। কারণ আমরা একটা সময় দেখেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিশ্ব সংসারের মাঝে, বিশ্ব দরবারের মাঝে আকাশ বাতাস সর্বত্র তিনি বিরাজ করছেন, সেই সময় অসংখ্য কবি সাহিত্যিক কিন্তু উঠে আসতে পারছিলেন না এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীর গুণে। আর সেই সময় কিছু কবি সাহিত্যিক, নাম করেই আমি বলছি, সত্যেন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, মতিলাল মজুমদার, আরও অসংখ্য কবি আছেন যারা কিন্তু রবীন্দ্রনাথকে চরমভাবে বিরোধিতা করে তারা উঠে আসার জন্য চেষ্টা করছিলেন। আর চেষ্টা করার মধ্যে দিয়ে তারা একটি সংগঠন তৈরি করেছিলেন। নিশ্চয়ই মনে পড়বে আপনাদের কল্লোল গোষ্ঠী। এই কল্লোল গোষ্ঠী, যে কল্লোল পত্রিকার মধ্যে দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে তীব্রভাবে তারা বিরোধিতা করেছিলেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন, যে রবীন্দ্রনাথকে বিরোধিতা করে তারা যে সাহিত্য সৃষ্টি করেছেন, সেই সাহিত্য কিন্তু মানুষ মেনে নিতে পারেনি। কারণ তার আগেই এই রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটা মানুষের মনের অন্তরে, অভ্যন্তরে কিন্তু বিরাজ করে গেছেন, যার ফলে তারা জায়গায় পাননি। বলা যেতে পারে এই সকল কবি সাহিত্যিকরা এই সমাজ থেকে, এই পৃথিবী থেকে, এই বাংলা থেকে তারা কিন্তু তিরস্কারে ভূষিত হয়েছে। তখন কি করলেন? তাহলে কি করবে এই সকল কবিরা? কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সত্যেন্দ্রনাথ দত্ত, মতিলাল মজুমদার কি করবেন? তারা সেই সময় ভাবলেন রবীন্দ্রনাথকে না বিরোধিতা করে, রবীন্দ্রনাথকে সামনে রেখে তারা সাহিত্য রচনা করতে লাগলেন। আর সেই সাহিত্য কিন্তু একটা ভিন্ন পথে, রবীন্দ্রনাথ থেকে ভিন্ন পথে প্রভাবিত হয়েছে। আমরা কাজী নজরুল ইসলামকে দেখি, সেখানে কাজী নজরুল ইসলাম কিন্তু সম্পূর্ণ বিদ্রোহী সত্তা নিয়ে তিনি বাংলার আকাশে বিরাজ করতে থাকলেন। আর জীবনানন্দ দাশ তিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন। যেখানে কাজী নজরুল ইসলাম বলছেন মৃত্যু মোর পায়ের মৃত্যু, আবার আমার জীবনানন্দ দাশ বলছেন আবার আসব ফিরে ধানসির তীরে। কি সুন্দর তাদের অনুভূতি দেখুন। আর এই সব অনুভূতিটা কিন্তু প্রকাশ পেয়েছে এই রবীন্দ্রনাথের জন্য। রবীন্দ্রনাথের ভাবধারাকে তারা সামনে রেখে তারা এই সাহিত্য আকাশে নিজেদেরকে জায়গা করে নিতে পেরেছিলেন। আর সেই জায়গা থেকে আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সার্থক পত্র সাহিত্য হল ছিন্ন পত্র। এখন আমরা আলোচনা করে দেখাবো, আমরা এর আগে বলেছি পত্র সাহিত্য কাকে বলে, পত্র সাহিত্যের বৈশিষ্ট্য কি, সেটাও আলোচনা করেছি। এখন সেই আলোচনার ভিত্তিতে আমরা প্রমাণ করব, আমরা যখন মাধ্যমিকে যেমন প্রমাণ করতাম, জ্যামিতি প্রমাণ করতাম, ঠিক তেমনি আজকে এই ক্লাসে আমরা প্রমাণ করব রবীন্দ্রনাথের এই ছিন্ন পত্র আসলে একটি পত্র সাহিত্য না অন্য কিছু। সেটাই আজকের ক্লাসের আমাদের বিষয়বস্তু। তো আলোচনার শুরুতেই আমরা বলে রাখি, ছিন্নপত্র রবীন্দ্রনাথের একটি বেশ অনেকগুলি চিঠির সংকলন মাত্র। আর অনেকগুলি চিঠির সংকলন নিয়ে আমাদের এই ছিন্নপত্র। যে পত্রগুলি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন, শিলাদহে বা অন্যান্য স্থানে থাকার সময় তার একমাত্র ভাদসপুত্রী ইন্দিরা দেবীকে এই চিঠিগুলো তিনি লিখেছিলেন। আর সেই চিঠিগুলো আজকে আমাদের বাংলার বুকে, সাহিত্যের আকাশে, সাহিত্যের দরবারে পাঠকের কাছে একটা দলিল হয়ে দেখা দিয়েছে। কারণ এই ছিন্ন পত্রের বিভিন্ন পত্রের মধ্যে দিয়ে
আমরা তৎকালীন সময়ে শিলাদহের, শান্তিনিকেতনের বিভিন্ন অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, মানুষের জীবনযাত্রা, প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা দেবীকে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি তুলে ধরেছেন, যার ফলে এই অসংখ্য চিঠিগুলি, অর্থাৎ ছিন্নপত্রের সংকলনের যে অসংখ্য চিঠিগুলি, পত্রগুলি মানুষের কাছে, মানুষের দরবারে একটা হৃদয়ের জায়গা দখল করে নিয়েছে। আর সেখানে আমরা দেখতে পাই যে প্রকৃতির অপার সৌন্দর্য তিনি যে বর্ণনা দিয়েছেন, আর সেই বর্ণনার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, আনন্দ, প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু আন্তরিকভাবে এই পত্রগুলির মধ্যে দিয়ে তিনি তুলে ধরেছেন। শুধু তাই নয়, এই যে আমরা ছিন্নপত্র বলছি, এই ছিন্নপত্র কিন্তু কেবলমাত্র একটা সংকলন মাত্র নয়, এটি রবীন্দ্রনাথের মনে গভীর ভাবনা, ভালোবাসা এবং সৃজনশীলতা। আর গভীর ভাবনা, ভালোবাসা, সৃজনশীলতা যেখানে থাকবে, অবশ্যই সেটি একটা সাহিত্যের পদমর্যাদায় পরিণত হবে, এটাই স্বাভাবিক। আর সেই নিরিখে রবীন্দ্রনাথের এই যে বিভিন্ন চিঠির সংকলন, ছিন্নপত্র, অবশ্যই একটা পত্র সাহিত্যের মর্যাদা পেতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ আমাদের নেই। আসলে এই ছিন্নপত্রে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির প্রতি তার গভীর যে ভালোবাসা প্রকাশ করেছেন, যে ভালোবাসাকে তিনি সংগ্রহ করেছিলেন শান্তিনিকেতনে, শিলাদহে এবং অন্যান্য স্থানে থাকার সময়, এই অন্যান্য স্থানে শিলাদহ বা শান্তিনিকেতনে থাকার সময় তিনি যে প্রকৃতির অপার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন, আর মুগ্ধ হয়ে তিনি এই ইন্দিরা দেবীকে তিনি বিভিন্ন চিঠির মধ্যে দিয়ে তার মনের ভাব, ভাবনা, ভালোবাসা, আকুতি, স্পর্শ, অনুভূতি তিনি প্রকাশ করতে পেরেছিলেন, যা আজকের সাহিত্যের দরবারে, সাহিত্যের আঙিনায় একটা সামাজিক দলিল হয়ে দেখা দিয়েছে, যে দলিলটাকে আমরা ঐতিহাসিক পর্যায়ে, ঐতিহাসিক দলিলে নিয়ে যেতে পারি, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না। তাই আমরা বলতে পারি, ছিন্নপত্র শুধু একটি চিঠির সংকলন নয়, এটি রবীন্দ্রনাথের মনের গভীর ভাবনা, আবেগ এবং সৃজনশীলতার এক অসাধারণ প্রকাশ, যে প্রকাশের মধ্যে রবীন্দ্রনাথের জীবনের গভীরে প্রবেশ করতে সাহায্য করে, যে প্রকাশ রবীন্দ্রনাথের মনের গভীরে প্রবেশ করতে আমাদের সাহায্য করে। আর এই সকল দৃষ্টিতে আমরা অবশ্যই বলতে পারি, এই ছিন্নপত্র, যে পত্রগুলি তিনি বাচস্পতি ইন্দিরা দেবীকে লিখেছিলেন, সেই চিঠিগুলির সংকলন ছিন্নপত্র, আর সেই ছিন্নপত্র অবশ্যই একটি পত্র সাহিত্য। আশা করছি আমরা যেভাবে সাবলীল ভাষায় তোমাদের কাছে আমরা তুলে ধরতে পারলাম, নিশ্চয়ই তোমাদের মনের অভ্যন্তরে, মনের মন্দিরে এই ভিডিওটি জায়গা পাবে। আর যদি জায়গা পায়, তবেই আজকের এই আলোচনা, আমাদের যে কর্মপ্রচেষ্টা সার্থক হবে, এই আশা রেখে সকলকে শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। নমস্কার।